সন্ধ্যা নামলেই গোবিন্দ কাকার চায়ের দোকানের আসরটা বেশ জমে ওঠে। কাঁচের বয়ামে রাখা সস্তা বিস্কুট, পাউরুটির প্যাকেট আর টিন ঝলমলে উনুনের চায়ের সোঁদা গন্ধে চারপাশটা সবসময় সরগরম থাকে। সেদিন বাইরে নামছে ঝিরঝির করে বৃষ্টি, তার সাথে আবার শীতের শুরুর দিকের কনকনে ঠান্ডা একটা বাতাস। দোকানের টিমটিমে হলুদ বাল্বের আলোয় আমরা 4-5 জন বন্ধু চা হাতে ঘিরে বসেছিলাম গোবিন্দ কাকাকে। বয়স হয়েছে 70 ছুঁই ছুঁই, কিন্তু গলার জোর আর স্মৃতিশক্তির তেজ আজও তার দারুণ। কথায় কথায় কার যেন একটা ভূতের গল্পের প্রসঙ্গ উঠতেই গোবিন্দ কাকা মৃদু হেসে তার ভাঙা মোড়াটার ওপর একটু সোজা হয়ে বসলেন। আশেপাশে চায়ের কাপে চুমুক দেওয়া থেমে গেল। সবার চোখ এখন তার দিকে। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে তিনি একটু কেশে ধীর গলায় শুরু করলেন। তোরা তো আজকালকার ল্যাপটপ মোবাইলওয়ালা পোলাপান, ঘরের আলোয় বসে সিনেমা দেখে মনে করিস দুনিয়ায় ভয় বলে কিছু নেই, কিন্তু যখন নিজের চোখের সামনে প্রকৃতির নিয়ম উল্টে যেতে দেখবি, তখন বুঝবি হাড়ে কাঁপুনি কাকে বলে। তোদের একটা সত্যি ঘটনা বলি, বিশ্বাস করিস বা নাই করিস। আজ থেকে প্রায় 35-40 বছর আগেকার কথা। তখন আমাদের এই এলাকায় এত পাকা বাড়ি বা পিচ রাস্তা ছিল না। চারদিকে ছিল শুধুই বড় বড় ধান ক্ষেত, মেঠো পথ আর দুধারে ঘন বাঁশঝাড় আর কিছু তেঁতুল গাছের জঙ্গল ছিল। ওই তেঁতুল তলা দিয়ে একা রাতে হেঁটে যাওয়ার সাহস কারোর ছিল না। সবাই বলতো জায়গাটা নাকি খারাপ। আমি তখন জোয়ান মরদ, ওসব ভূতে বিশ্বাস হবে কেন? ভাবতাম মানুষের মনে ভয় থাকে বলেই ওসব বাজে বাজে কথায় কান দেয়। সেদিন ছিল ভাদ্র মাসের এক অন্ধকার অমাবস্যা। আকাশে মেঘের এমন একটা আস্তরণ ছিল যে চাঁদের আলো তো দূরের কথা, একটা জোনাকির আলো চোখে পড়ছিল না। হাটের কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। রাতে একটাও কোনো লণ্ঠন বা ঝাড়বাতির আলো চোখে পড়ছিল না। হাতে একটা কেরোসিনের লণ্ঠন নিয়ে আমি একা ওই তেঁতুল তলার পথ ধরলাম। লণ্ঠনের হলুদ আলোটুকু বড় জোর 2-3 হাত পথ দেখতে সাহায্য করছিল। বাকি চারপাশটা গ্রাস করেছিল শুধুই জমাট বাঁধা অন্ধকার। হাঁটতে হাঁটতে হঠাৎই খেয়াল করলাম পেছনের মাঠে আমার পায়ের শব্দের সাথে কখন যেন অন্য একটা শব্দ মিশে গেছে। ঠক 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 করে পেছন থেকে আমার পায়ের শব্দের সাথে আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি হঠাৎই থেমে গেলাম। পেছনের শব্দটাও সাথে সাথে থেমে গেল। আমি আবার হাঁটতে শুরু করলাম। সেই খটখট শব্দটাও আমার ঠিক পিছু পিছু তাল মিলিয়ে চলতে লাগলো। বুকের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, তবু নিজেকে জোর করে শক্ত রাখলাম। মনে প্রচণ্ড জোর এনে বললাম, কে রে, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু বাতাসে শোঁ শোঁ শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। আমি বুক চিতিয়ে লণ্ঠনটা উঁচুতে ধরে এক ঝটকায় পেছনে ঘুরে তাকালাম, আর সেই আলোয় যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। গোবিন্দ কাকা একটু থামলেন,
দোকানের বাইরে তখন সত্যি এক ঝলক ঠান্ডা হাওয়া এসে দরজার কপাটগুলো নাড়িয়ে দিয়ে গেল। দোকানের ঝুলন্ত লণ্ঠনটা একটু দুলতে লাগলো। আমরা সবাই কেমন যেন আচ্ছন্ন হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। কারোর মুখে কোনো রা নেই। তিনি চায়ে ফের চুমুক দিয়ে আবার বলতে লাগলেন, লণ্ঠনের টিমটিমে আলোয় দেখলাম রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল অবয়ব। উচ্চতা কম করে হলেও ৮-৯ ফুট হবে, অথচ তার শরীরটা মানুষের মতো নয়, কেমন যেন কুকড়ে যাওয়া একটা ছায়ার মতো, যার হাত দুটো হাঁটু পর্যন্ত ঝুলে আছে। সবচেয়ে যে জিনিসটা আমাকে আশ্চর্য করলো তা ছিল তার গায়ের গন্ধ। একটা পচে যাওয়া ডাঁসা কাঁঠাল আর শ্মশানের পোড়া মাংসের উৎকট গন্ধে চারপাশটা ভারী হয়ে আসছিল। মূর্তিটা মুখ তুলল না, কিন্তু তার বুক থেকে একটা অদ্ভুত ঘড়ঘড় শব্দ বেরোচ্ছিল, ঠিক যেমনটা মুমূর্ষ কোনো রোগীর শেষ নিঃশব্দ সংগ্রামের সময় হয়। সবচেয়ে বড় কথা, তার পা দুটো মাটিতে ঠেকানো ছিল না। জমি থেকে ফুট দুয়েক ওপরে শূন্যে ভাসছিল সেটা। আমার হাত থেকে লণ্ঠনটা ফসকে ছিটকে পড়ে নিভে গেল। মুহূর্তের মধ্যে চারিদিক ঘুটঘুটে অন্ধকারে আবার ভরে উঠল। আর ঠিক তখনই কানের কাছে কে যেন ফিসফিস করে অত্যন্ত কর্কশ গলায় বলে উঠল, কোথায় যাস রে গোবিন্দ, কোথায় যাস? তারপর আর কিছু আমার মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন দেখি গ্রামের দুই প্রবীণ ব্যক্তি আমাকে আমাদের বাড়ির উঠোনে শুইয়ে মাথায় জল দিচ্ছেন। সেদিন নাকি আমি বাড়ি এসে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এরপর প্রায় একটানা ৩ সপ্তাহ আমার প্রচণ্ড জ্বর আর প্রলাপ বকা বন্ধ হয়নি। ডাক্তার, কবিরাজ কেউ সারাতে পারেনি। শেষমেশ গায়ের ওঝা এনে ঝাড়ফুঁক করার পর খানিকটা সুস্থ হয়েছিলাম। সুস্থ হওয়ার পর জানতে পারি পাশের গ্রামের নিমাই ঘোষাল নামে একজন কিছু মাস আগে মড়কে মারা গিয়েছিল। প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা। যেরকমটা আমি অবয়বে দেখেছিলাম প্রায় মিলে গিয়েছিল। হয়তো প্রেত জুনি পেয়ে আরো কিছুটা উচ্চতায় বৃদ্ধি পেয়েছিল। তবে নিমাই ঘোষালের মড়কে মৃত্যু হওয়ায় কেউ তার দেহ দাহ করেনি। যক্ষা রোগে আক্রান্ত হয়ে নিমাই মারা যায়। তার দেহ দীর্ঘদিন গ্রামের নদীর ধারে পড়ে থাকে। এরপর যখন আমি সব ঘটনা পণ্ডিত মশাইকে জানাই, পণ্ডিত মশাই তার নামে একটি সংকল্প করে পুজো দিতে বলে। তারপর থেকে গ্রামের কেউ নিমাই ঘোষালের অবয়বকে আমার মতো দেখেনি। তবে ২-১ জন যারাই দেখেছিল তারাই অবিকল সেই বর্ণনাই দেয় যা আমি দিয়েছিলাম। অতনু বলে উঠল, তাহলে এখানে কি তোমার গল্পের শেষ হলো নাকি নিমাই কাকা? নিমাই কাকা একটা মৃদু হাসি দিয়ে বললেন, শেষ আর কোথায় হলো? তেঁতুল তলার পথ দিয়ে এখনো মাঝে মাঝে কোনো কোনো মানুষের অবয়বকে দেখা যায়। আসলে ও জায়গা খুব একটা ভালো নয়। রাত তো দূরের কথা, ভর দুপুরেও না।
কারণ সেইবার যক্ষার মড়কে শুধু নিমাই ঘোষালই মারা যায়নি, তার মতো আরো অনেক ছিল যাদের দেহ সৎকারের অভাবে নদীর এখানে ওখানে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এরপর গোবিন্দ কাকা চুপ করলেন। দোকানের ভেতর পিনপিতন নীরবতা। বাইরে তখন বৃষ্টির ফোঁটাগুলোর শব্দ আরো যেন তীক্ষ্ণ হয়ে উঠেছে। আমাদের মধ্যে একজন ঢোক গিলে বলল, সত্যিই কি এমনটা হয়েছিল? গোবিন্দ কাকা মুচকি হেসে তার সেই পুরনো কেটলিটা তুলে নিয়ে বললেন, বিশ্বাস না হলে আজও যেতে পারো। রাত 12টায় একা একবার ওই তেঁতুলতলার দিকে হেঁটে যাও, সব প্রমাণ পেয়ে যাবে। তবে যাবে কিন্তু নিজের রিস্কে, কেমন?